সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন ডিওয়াইএফআই এবং এসএফআই এর নেতৃত্ব। এর আগে যে দুজন বলেছেন, দুজনেই কমরেড সুভাষ চক্রবর্তীকে তার রাজনৈতিক পরিসর অনেক বেশি কাছ থেকে অনেক বেশি ব্যক্তিগতভাবে দেখার সুযোগ পেয়েছে। তাই খুব স্বাভাবিকভাবে উঠে এসছে বেশ কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, বেশ কিছু একসাথে কাটানো মুহূর্ত, এবং তাদের নজর দিয়ে, তাদের চোখ দিয়ে আমরা কমরেড সুভাষ চক্রবর্তীকে জানার, বোঝার চেষ্টা করেছি। এখন একটা মানুষের মৃত্যুর এতগুলো বছর পর একজন কমরেডকে, একজন নেতাকে আমাদের মনে রাখার কারণ কি? আমরা যারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যারা বামপন্থায় বিশ্বাস করি, অথবা আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, আরো একটু যদি বড় করে বলতে চাই, আমরা তো এটা বিশ্বাস করি যে একজন ব্যক্তি তার যে ভূমিকা, বা একজন ব্যক্তি তার যে কন্ট্রিবিউশন, তার চেয়ে অনেক বড়, তার চেয়ে অনেক বেশি পার্টি বা সমষ্টি যে কন্ট্রিবিউশন বা তাদের যে অবদান। তাহলে একটা মানুষের মৃত্যু দিন, একটা মানুষের মৃত্যুর এত বছর পর তাকে মনে করার কারণ নেই। কারণ আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, আমরা যারা মার্ক্সবাদকে চর্চা করার চেষ্টা করি, আমরা আমাদের চর্চাতে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি এই যে সমষ্টির এগিয়ে যাওয়া, এই যে আদর্শের এগিয়ে যাওয়া, এই যে পার্টির এগিয়ে যাওয়া, এই পার্টির এগিয়ে যাওয়াতে, আদর্শের এগিয়ে যাওয়াতে ব্যক্তির, ইন্ডিভিজুয়ালের একটা অদ্ভুত ধরনের অবদান থাকে। আমি যে বিষয়ে বিশ্বাস করি, আমি যে রাজনীতিতে বিশ্বাস করি, আমি সেই বিশ্বাসকে আমার জীবনে চর্চা করতে পারছি কি পারছি না। আমি যে দলের প্রতিনিধিত্ব করি, যে দলের নেতা, যে দলের কর্মী হিসেবে নিজেকে বলি, সেই দলের মতাদর্শকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা। কমরেড সুভাষ চক্রবর্তীরা আমাদের জন্য আইডল, কমরেড সুভাষ চক্রবর্তীরা আমাদের জন্য অনুপ্রেরণা। কারণ যে রাজনীতির কথা আমরা বলি, যে বামপন্থার কথা আমরা বলি, যে সমাজ বদলের স্বপ্ন আমরা দেখি, সেই সমাজ বদলের স্বপ্নকে নিজের জীবনে কি করে অনুশীলন করতে হয় তা কমরেড সুভাষ চক্রবর্তীরা শিখিয়ে গেছে। কালকে দাদা বলছিল, একটা মিটিং এ আমরা ছিলাম, এবং সেখানে এই কথাটা, আমরা ভারতের ছাত্র ফেডারেশন একটা কথা বারবার জোর দিচ্ছি। আমরা নির্বাচনের সময় দেখেছি, তার আগেও দেখেছি, একটা অদ্ভুত ধরনের বিচ্ছিন্নতা, এলিমিনেশন। আমরা বলছি আমাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের ক্যাডার রয়েছে, সংগঠক রয়েছে, কিন্তু আমাদের সংগঠনের যে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, সেটা তার চেয়ে বেশি আর নেই। আমরা অর্গানাইজেশন অফ অর্গানাইজার্স হয়ে গেছি। মাসের সঙ্গে, জনসাধারণের সঙ্গে, সাধারণ ছাত্রের সঙ্গে আমাদের যে কানেক্ট, আমাদের যে সংযোগ, সেই সংযোগটা দুর্বল হয়েছে। আর এইখানে দাঁড়িয়ে আজকে সুভাষ চক্রবর্তীকে মনে করাটা খুব জরুরি। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী সিপিআইএম এর নেতা ছিলেন। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী বামপন্থী নেতা ছিলেন। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টের মন্ত্রী ছিলেন। কিন্তু এই সমস্ত কিছুর পরেও সুভাষ চক্রবর্তী জননেতা ছিলেন। সাধারণ মানুষ তাকে আপন লোক ভাবতেন, সাধারণ মানুষ তাকে নিজের নেতা ভাবতেন। একজন মানুষ যিনি হয়তো বামপন্থী নন, যিনি বামপন্থার এবিসিডি বোঝেন না, সমাজতন্ত্রে বিশ্বাস করেন না, কিন্তু সুভাষ চক্রবর্তী, কমরেড সুভাষ চক্রবর্তীর ওপর বিশ্বাস করতেন। আমরা যখন কলেজে এসএফআই শিখেছি, এসএফআই করা শুরু করেছি, আমার মনে আছে সিনিয়ররা আমাদের বলতো যে একজন এসএফআই এর ক্যাডার, একজন এসএফআই এর সংগঠক কিরকম হবে। তুমি যে ক্লাসে পড়ো, যে ছেলে মেয়েদের সঙ্গে বসে ক্লাস করো, প্রতিদিন এক বেঞ্চ, এক ক্লাস শেয়ার করো, সেই ছেলেটা মেয়েটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, ছাত্র পরিষদ হতে পারে, তৃণমূল ছাত্র পরিষদ হতে পারে, অথবা অরাজনৈতিক হতে পারে। তার যদি কোনো সমস্যা হয়, সেটা ব্যক্তিগত সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, একাডেমিক সমস্যা হতে পারে, ওই ক্লাসে যে এসএফআই এর ক্যাডার হবে, ওই ক্লাসে যে এসএফআই এর নেতা হবে, সে যেন তাকে সে তার সমস্যার কথা মন খুলে বলতে পারে। তুমি যে রাজনীতিই করো না কেন, তুমি যদি এসএফআই করো, সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ ছাত্রছাত্রী যেন তোমাকে বিশ্বাস করতে পারে, তোমাকে ভরসা করতে পারে। কারণ যদি তুমি সাধারণ ছাত্রছাত্রীর ভরসার উপযুক্ত না হও, তুমি ভারতের ছাত্র ফেডারেশনের নেতা হতে পারবে না। কারণ আমরা একটা মাস অর্গানাইজেশন, সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমি গেম অফ থ্রোনস এর খুব ফ্যান। আমি কথা বলতে বলতে মাঝে মাঝে রেফারেন্স দিই। যারা গেম অফ থ্রোনস দেখেছে তারা হয়তো জানেন, সেখানে যে কুইন ডেনেরিয়াস টারগেরিয়ান, তো সে বহু যারা দাস ছিল, যারা স্লেভ ছিল, তাদেরকে মুক্ত করেছিল। এবং প্রত্যেক রাজা বা রানীর পাশে একজন হ্যান্ড হয়, মানে যিনি তাকে উপদেশ দেন, সঠিক কি কি কাজ করা উচিত, কোন কাজ ভুল হচ্ছে, সেই সব উপদেশ দেন। তো বেশিরভাগ জায়গায় হ্যান্ড যারা হতেন, তারা রাজ পরিবারের সদস্য, রয়্যাল হতেন। একমাত্র ডেনেরিয়াসের যে উপদেষ্টা মন্ডলীর সবচেয়ে কাছের লোক, সে ওই স্লেভ ছিল, সে ওই দাস ছিল, যে দাসত্বের শৃঙ্খল থেকে ডেনেরিয়াসও তাকে মুক্তি দিয়েছিল। এখন সেই মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কেন ওকে সাপোর্ট করো, তোমরা কেন ওকে রানী বলে মানো, উত্তর দিয়েছিল, ডেনেরিয়াস আমাদের জন্য রানী এই কারণে নয়, কারণ ওর বাবা কোনো রাজা ছিল,
বেনেডিয়াস আমাদের রানী এই কারণে, কারণ আমরা ওকে আমাদের রানী হিসেবে নির্বাচন করেছি। এই যে সাধারণ মানুষের মধ্যে থেকে নির্বাচিত হওয়ার ক্ষমতা, নেতা হিসাবে, ভরসার মানুষ হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, এই প্র্যাকটিস, এই অনুশীলনটাই তো অনেক বছর ধরে আমাদের মধ্যে একটু একটু করে কমে গেছে। কারণ আমরা যে সময় রাজনীতিতে এসেছি সেই সময়টা একটু টালমাটাল। 2011 সাল, সরকার নেই। তার আগে যারা রাজনীতি করেছেন, এসএফআই করেছেন, একটা অদ্ভুত কমফোর্টেবল পরিবেশ ছিল। একটা সরকার রয়েছে, বন্ধু সরকার রয়েছে। সরকারে থাকার কারণে, বুর্জোয়া সরকারে থাকার কারণে তার যত ধরনের ডিভিয়েশন, সেই ডিভিয়েশন একটু একটু চুইয়ে চুইয়ে আমাদের মধ্যেও করেছে, আমাদের জীবনধারায় করেছে, মানুষের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, আমাদের কন্ডাক্টে করেছে। ফলে মানুষের সঙ্গে দূরত্বটা, মানুষের প্রতি নির্ভরশীলতা, মানুষের দ্বারা নির্বাচিত হওয়ার আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কমে গেছে। আমরা জানি আমাদের একটা মেশিনারি আছে, একটা সংগঠন রয়েছে। সেই সংগঠন তাদের কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের যে জনভিত্তি, সেই জনভিত্তি ধরে রাখবে। আমরা যদি শুধু আমার সংগঠনের মধ্যেকার যে সমীকরণ, সেই সমীকরণগুলো বাঁচিয়ে চলি, আমার সংগঠনের মধ্যেকার যে পাওয়ার হায়ারার্কি, সেই পাওয়ার হায়ারার্কিটাকে সন্তুষ্ট করে চলি, তাহলে আমাকে আর সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেড হওয়ার কোনো দরকার নেই। আজকে সময় বদলেছে। 2011 পরবর্তীকালে একটু একটু করে আমাদের পায়ের তলার যে মাটি আরো বেশি নড়বড়ে হয়ে গেছে। সেই স্ট্রাকচার নেই, সেই মেকানিজম নেই, সেই সংগঠন নেই যে সংগঠনের মধ্যে দিয়ে নির্বাচনে যেটা হোক অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে আন্দোলন করা হোক আমরা সহজেই করতে পারবো। তাই আমরা যারা এই সময় ছাত্র ফেডারেশন করছি, আমাদের কাজটা কঠিন, অনেক কঠিন। আমাদের আগের যারা করেছেন, যারা নেতা হয়েছেন, অনেক বড় নেতা হয়েছেন, কেউ কেউ আবার আমাদের সঙ্গে নেই, অন্য দলে গেছেন, কে বামপন্থী নয়, কে বামপন্থী তার সার্টিফিকেট দিচ্ছেন, তারা যে কমফোর্টের মধ্যে দিয়ে, যে আরামের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, আমাদের কাছে তো সেই আরাম নেই, সেই বিলাসিতা নেই। তাই আমাদের মানুষের কাছে ফিরে যেতে হবে। আমরা কালকে আলোচনা করেছি বিগত 5টা বছরে 3টে মূল জায়গা আমাদের পশ্চিমবঙ্গ, ভারত এবং সামগ্রিকভাবে গোটা বিশ্বে পরিবর্তন এসেছে। 1 নম্বর, যে কথাটা আগে রানাদাও বলছিল, কমোডিফিকেশন অফ এডুকেশন, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, পড়াশোনার বাণিজ্যিকীকরণ। যেভাবে পুঁজি এডুকেশনে ইনভেস্ট করছে, বেসরকারি কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি, রাষ্ট্র যেভাবে তাতে মদত দিচ্ছে, একমাত্র কেরালা ছাড়া সারা ভারতে হয়তো কোনো একটাও জায়গা নেই যে জায়গায় বেসরকারি স্কুলের চাইতে সরকারি স্কুলের সংখ্যা বেশি। কেরালা করে দেখিয়েছে। বিকল্প বামপন্থা তারা পাঠ দিয়েছে, কিন্তু এটা তো আমাদের মানতে হবে। সারা দেশ জুড়ে রাষ্ট্রীয় মদতে বেসরকারি পুঁজির লগ্নি শিক্ষা ক্ষেত্রে বেড়ে চলেছে। এবং যদি বাণিজ্যিকীকরণ হয়, যদি বেসরকারি পুঁজি শিক্ষা ক্ষেত্রে আসে, তাহলে কি হবে আমরা সবাই জানি। এসএফআই করার সময় আমাদের বারবার বলা হয়, যদি আমার এটা ইন্টেনশন হয়, আমি একজন ব্যবসায়ী, আমি একজন উদ্যোগপতি, আমার যদি ইন্টেনশন, আমি একটা স্কুল খুলবো, একটা ইউনিভার্সিটি খুলবো, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ খুলবো, আমার ইচ্ছাটা কি, আমার মোটিভটা কি, আমাকে মুনাফা কামাতে হবে। আমি যত টাকা ইনভেস্ট করলাম তার 2 গুণ 3 গুণ টাকা আমি একটা ইউনিভার্সিটি, কলেজ অথবা স্কুল থেকে তুলে আনতে হবে। ফলে আমি কি করব? ফলে যে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, তাদের ফিস বাড়াবো, তাদের নানা ধরনের, কখনো এস্টাবলিশমেন্ট ফিস, কখনো অমুক ফিস, তমুক ফিস, এর মধ্যে দিয়ে শিক্ষাটাকে আমি এক্সপেন্সিভ করে তুলবো, দুর্মূল্য করে তুলবো। এই দুর্মূল্য করে তোলা আমাকে দুটো জিনিস সার্ভ করে। একটা, আমার কাছে টাকা আসছে, অর্থ আসছে। আর দ্বিতীয়ত, আমরা যে অদ্ভুত একটা পুঁজিবাদী সমাজে বসবাস করি, যেখানে আমাদের মনে হয় যা কিছু বেশি দামি সেটাই হয়তো ভালো। ফলে আমরা ব্র্যান্ডের জামা পরি, ব্র্যান্ডের জামার দাম অনেকটা বেশি, কিন্তু এই ব্র্যান্ড, কারণ আমরা জানি দামি জিনিস মানে ভালো জিনিস। তাই যখন শিক্ষাটা দামি হয়ে যায়, বহু মানুষ যারা সেই টাকাটা এফোর্ড করতে পারে, যাদের এই টাকাটা খরচ করার সামর্থ্য রয়েছে, তারা সেই শিক্ষার প্রতি বেশি আকর্ষিত হবে। এতে যারা পুঁজি লগ্নি করলেন তাদের লাভ, তার টাকাও উঠে এলো, তার একটা ব্র্যান্ডিংও হলো, তার একটা মার্কেটিংও হলো। লোকসান হলো তাদের, সাধারণ পরিবার, পিছিয়ে পড়া পরিবার, শ্রমজীবী পরিবার, আমাদের মতো পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েরা, যাদের মা বাবার হয়তো অত টাকা দেওয়ার সামর্থ্য নেই, তারা কোথায় যাবে? তারা কি পড়াশোনা করবে না? আমরা বারবার এসএফআই এর পক্ষ থেকে জোর দিই যে সরকারি হোক, সে কেন্দ্রের সরকারি হোক অথবা রাজ্যের সরকার হোক, শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। 6% জিডিপি, 10% বাজেট, যাতে যে সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা, যাদের পকেটের তো রেস্ট নেই, যে বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাদের মালিকদের যে খিদে, সেই খিদে মেটাতে পারবে, তাদেরকে শিক্ষা দেওয়া হবে। আমরা আরো বলি, শিক্ষা মানে শুধু একটা ডিগ্রি নয়। যখন ভারতের সংবিধান তৈরি হচ্ছে, যখন বাবা সাহেব আম্বেদকর শিক্ষাকে ইউনিভার্সালাইজেশন বা সবার জন্য সার্বজনীন শিক্ষার কথা বলছেন, কি বলেছিলেন তিনি বলেছিলেন শিক্ষা মানে শুধু ডিগ্রি হবে না, শিক্ষা মানে পিছিয়ে পড়া, অন্তজ, প্রান্তিক মানুষের হাতিয়ার হবে। পড়াশোনার মধ্যে দিয়ে সে এগিয়ে আসবে, মোবিলিটি, উত্তরণ।
সমাজের এক স্তর থেকে অন্য স্তরে, নিচু স্তর থেকে উপরের স্তরে শুধু একা আসবে না, গোটা সমাজটাকে, গোটা পরিবারটাকে, গোটা শ্রেণীটাকে তুলে নিয়ে আসবে। তাই আমরা যখন শিক্ষাকে দেখি, আমরা যখন শিক্ষার বাণিজ্যিকরণের বিরুদ্ধে কথা বলি, আমরা শুধু এটা শ্রেণীগত অবস্থান বা শুধু কে কার সামর্থ্য আছে কার সামর্থ্য নেই সেই আঙ্গিক থেকে বলি না। আমরা বলি শিক্ষাকে সার্বজনীন হতে হবে, কারণ শিক্ষা ছাড়া এই সমাজ বদলের আর কোনো উপায় নেই। শিক্ষাকে সার্বজনীন না করতে পারলে এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই যে সামন্তবাদী ব্যবস্থা, যে ব্যবস্থার নিচের দিকে বেশিরভাগ মানুষের ঘামে শ্রমে, ওপর দিকে কতিপয় মানুষ ফুলে ফেপে ওঠে, এই ব্যবস্থাটাকে বদল করা যাবে না। তাই বিগত বছরগুলো থেকে নিউ এডুকেশন পলিসির মধ্যে দিয়ে 2019-এ ড্রাফট এসেছিল, 2020-তে পাস হয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সারা দেশ জুড়ে যে শিক্ষা, সেই শিক্ষার বাণিজ্যিকীকরণ হবে। শিক্ষার বাণিজ্যিকীকরণ হলে গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না। গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করতে না পারলে ভারতের ছাত্র ফেডারেশনের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ আমরা বলি আমরা মাস অর্গানাইজেশন, আমরা সবার সংগঠন, কিন্তু আমরা এটাও তো জোর গলায় বলি আমাদের একটা শ্রেণী অভিমুখ রয়েছে, একটা ক্লাস ওরিয়েন্টেশন রয়েছে। গরিব পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য আমাদের লড়াই, শিক্ষাকে কম পয়সায় ভালো শিক্ষা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য আমাদের লড়াই। মহিলা, মুসলিম, দলিত, আদিবাসী যারা সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন, এগিয়ে আসতে পারেননি, তারা যাতে শিক্ষার অধিকার পান তার জন্য আমাদের লড়াই। এখন এই শ্রেণীর ছেলেমেয়েরা যদি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না যায়, কেন কেউ ভারতের ছাত্র ফেডারেশন করবে? আম্বানির ছেলে, আদানির ছেলে, বড় লোকের ছেলে, তার তো সমাজতন্ত্র, গণতন্ত্র, স্বাধীনতা খায় না, মাথায় দেয়, তার তো কিছু যায় আসে না। তার স্কুলের ফিস যদি 500 টাকা থেকে 5,000 টাকা হয়, তার তো কিছু যায় আসে না। তার সংরক্ষণ ব্যবস্থা যদি উঠে যায়, তার তো কিছু যায় আসে না। ইউনিভার্সিটি কলেজে মহিলাদের সঙ্গে যদি হয়রানি হয়, তার তো কিছু যায় আসে না। আমরা বলছি যদি এই ব্যবস্থা কার্যকরী হয়, তাহলে আগামী দিনে ছাত্র রাজনীতি, সংগঠিত ছাত্র রাজনীতি করাই আমাদের দুষ্কর হয়ে যাবে। কারণ আমরা জানি যার পেটে খিদে থাকে তার প্রশ্ন করার তাগিদ থাকে। আমরা যখন জেএনইউতে পড়েছি বারবার আমাদের বলা হতো আমরা অ্যান্টি ন্যাশনাল, কারণ আমরা সরকারকে প্রশ্ন করেছি, আমরা পুঁজিবাদের বিরুদ্ধে প্রশ্ন করেছি, সামন্তবাদের বিরুদ্ধে প্রশ্ন করেছি, এবং আমরা বিশ্বাস করি যাদের পেটে খিদে আছে তারাই এই প্রশ্নগুলো করবে। রোহিত ভেমুলা প্রশ্ন করেছিল বলে শহীদ হয়েছে, ভগৎ সিংরা, ক্ষুদিরামরা প্রশ্ন করতে চাইতো বলে তারা খুন হয়েছে, তারা শহীদ হয়েছে। তাই আগামী দিনে আমরা যখন বাণিজ্যিকরণের কথা বলবো, বাণিজ্যিকরণের বিরুদ্ধে লড়াইয়ে নামবো, আন্দোলনে নামবো, আমরা সবাই যেন বুঝতে পারি এই লড়াইটা, এই আন্দোলনটা শুধু আমাদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পরিবারের আগামী প্রজন্ম শিক্ষা পাবে কিনা, নাকি ওই মুটে মজদুর ওয়েজ লেবার তাদের হতে হবে, সেই প্রশ্ন আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আগামী দিনে আমাদের লড়াই আন্দোলনের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন আমরা সবাই নিজেদের জীবন দিয়ে ফেস করছি। প্যান্ডেমিকের কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হওয়া, এবং একই সঙ্গে একটা বিপুল সংখ্যক মানুষ নতুন করে গরিব হয়ে যাওয়া। সমস্ত সার্ভে যে এতদিন ধরে হয়েছে 2019 এবং এই লকডাউনের পর সমস্ত জায়গায় দেখা গেছে যে গরিব যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, দিন আনে দিন খায় যে মানুষ, ওয়ার্কিং ক্লাস যাকে আমরা বলি, শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের গড় আয় আরো অনেকটা কমেছে। আর সেই একই সময় লকডাউনের সময় যখন সারা দেশে অর্থনৈতিক মন্দা ছিল, আম্বানির যে টোটাল সম্পত্তি, সেই সম্পত্তি বেড়েছে কয়েক গুণ। ফলে প্যান্ডেমিক শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করেছে তা নয়, যে এক্সিস্টিং ইনইকুয়ালিটি, আমার দেশের মধ্যে থাকা যে বৈষম্য, আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সেই সামাজিক বৈষম্যটাকেও আরো বাড়িয়েছে। একই সঙ্গে নতুন হয়েছে ডিজিটাল ডিভাইড, অনলাইন এডুকেশন। আমরা সবাই জানি, রানাদা বলার সময় বললো যে অনলাইন এডুকেশন কারা পায়, কার বাড়িতে ফোন রয়েছে, কার বাড়িতে ওয়াইফাই রয়েছে, কার বাড়িতে একাধিক স্মার্টফোন রয়েছে, কার বাড়িতে আলাদা ঘর রয়েছে। বিভিন্ন সার্ভে, ভারতের ছাত্র ফেডারেশন একটা সার্ভে করেছে, 9 তারিখ আমরা তার রিপোর্ট নিয়ে আসবো। তাতে দেখা যাচ্ছে এই লকডাউনের কারণে ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়েরা। কারণ যে মেয়েরা ইউনিভার্সিটিতে যেত, হোস্টেলে থাকতো, বাড়ি ফিরে আসতে হয়েছে। বাড়ি ফিরে আসার পর মেয়ে হওয়ার কারণে তাকে বাড়ির কাজ করতে হয়েছে। যে কাজটা সে, যে সময়টা সে ইউনিভার্সিটিতে থাকার সময়, হোস্টেলে থাকার সময় পড়াশোনা করতে পারতো, বাড়িতে আসার পর তাকে বলা হয়েছে তুই তো মেয়ে, একটু রান্না করবি না, একটু ঘর বসবি না, একটু বাড়ির যে ছোট বাচ্চাদের দেখভাল করবি না। আমরা দেখেছি বহু ছেলে মেয়ে এই সময় ড্রপ আউট হয়েছে, ফোর্সফুলি ড্রপ আউট হয়েছে। আমরা যদি একটু নজর ঘোরাই, দেখবো এই যে সুইগি, জোম্যাটো যে ডেলিভারি বয়রা আসছে, তাদের বয়সটা বিগত 6 মাসে কতটা কমে গেছে। 16, 17, 14, 15 বছরের ছেলেরা ওই জোম্যাটোর গায়ে, মানে জামা গায়ে দিয়ে, সুইগির জামা গায়ে দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, বাধ্য হয়েছে। মা বাবা কাজ হারিয়েছে লকডাউনে, পড়াশোনা করতে চায় কিন্তু কি করে পড়াশোনা করবে?
অনলাইন এডুকেশন, মোবাইল ফোন কেনার ক্ষমতা নেই, ভেবেছে আমি যদি একটু এইসব কাজ করি, একটু জোম্যাটো সুইগি ডেলিভারি বয় 3-4 মাসের জন্য যদি হয়ে যায়, একটু টাকা জমিয়ে একটা ফোন কিনতে পারবো। কেউ হয়তো মা বাবাকে হারিয়েছে, কোভিডে তো আমরা সবাই আমাদের আপনজনকে হারিয়েছি, কত ছেলে মেয়ে তাদের পরিবারের লোককে হারিয়েছে, একমাত্র হয়তো উপার্জনকারী ব্যক্তি কোভিড কেড়ে নিয়েছে, বাধ্য হয়ে তাদের কাজ করতে, তারা কাজে নামতে বাধ্য হয়েছে। এই যে ড্রপ আউটের সংখ্যাটা, ফোর্সফুলি যাদেরকে পুরো সিস্টেম থেকে আমরা ঠেলে বার করে দিলাম, ওয়ার্কিং স্টুডেন্ট যাদেরকে আমরা বলছি, এই সংখ্যাটা তো বেড়েছে, লাগাতার বেড়েছে। কোন শ্রেণী থেকে, কোন সমাজ থেকে এরা আসছে? সেই পিছিয়ে পড়া, গরিব, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের সেই পরিবারগুলো থেকে, সেই সমাজ থেকে। তাই একটা অদ্ভুত যে জিনিসগুলো আমরা বা যে ইস্যুগুলো আমরা এর আগে কোনোদিনও ফেস করিনি, ওয়ার্কিং স্টুডেন্টের ইস্যু হোক, ফোর্সফুল ড্রপ আউট হোক, সেটাকে কিন্তু নতুন করে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলছি দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য লাভ হয়েছে, তাহলে একটা পরিসরের পরিবর্তন। আমরা কালকেও আলোচনার সময় করেছি, এর আগে আমরা যারা কলেজে রাজনীতি করেছি, কলেজে ভোট টোট করার প্রিভিলেজ ছিল আমাদের কাছে, সুযোগ হয়েছে, আমাদের একটা প্যাটার্ন ছিল। কি প্যাটার্ন ছিল সংগঠনের? যে যখন অ্যাডমিশন হবে তখন আমরা অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স করব, নতুন ছেলেমেয়েরা কলেজে আসবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করব, তাদের সঙ্গে একটা যা হয় আর কি, একটা কথাবার্তা বলার মতো একটা পরিসর তৈরি করব, তাকে বোঝাবো এসএফআই কি, 2 টাকার মেম্বারশিপ করব, এবং পরবর্তীকালে যখন নির্বাচন হবে তখন সেই বন্ধু বা 2 টাকার মেম্বারশিপকেই আমরা আরো পার্টিজান করব, আরো বেশি আমাদের দিকে সলিডিফাই করব, আরো বেশি আমাদের দিকে নিয়ে আসবো। কিন্তু আমরা দেখেছি নির্বাচন বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির কৃপায়। মমতা ব্যানার্জি যিনি গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রের সবচেয়ে বড় মুখ নাকি এই মুহূর্তে, নরেন্দ্র মোদী বা বিজেপি বা ফ্যাসিজমকে হারাতে যে ছাড়া নাকি আর কোনো বিকল্প নেই, তিনি তো পশ্চিমবঙ্গে নির্বাচন বন্ধ করে দিয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচন হয় না, এবং তারপরে এই লকডাউন হওয়ার কারণে প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এখন আমাদের যদি এসএফআই করতে হয়, আমরা এসএফআই করব কি করে? এর আগে আমরা যা যা করতাম সেগুলো তো আমরা করতে পারবো না। কলেজে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স আমরা করতে পারবো না, কলেজের সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথাবার্তা আমরা বলতে পারবো না, কলেজের ভিতরে গিয়ে ক্লাসে আমি আমার বন্ধুর সঙ্গে রাজনীতির কথা বলে তাকে পলিটিসাইজ করতাম, আমি আমার জুনিয়রের সাথে ক্যান্টিনে কথা বলে চায়ের সঙ্গে, কফির সঙ্গে, সিঙ্গারার সঙ্গে কথা বলতে বলতে তাকে যে রাজনীতি বোঝাতাম, সেই পরিসরটাই তো বদলে গেছে। এবং এই যে পরিসরের বদল, এই পরিসরের বদলটা কিন্তু শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকাতে থেমে থাকে, বিকল্প পরিসর এসেছে। বিকল্প পরিসর কি? ডিজিটাল। এই যে এতটা সময় আমার কাছে খালি, আমি স্কুল যাচ্ছি না, ইউনিভার্সিটি যাচ্ছি না, কলেজ যাচ্ছি না, কি করছি? কেউ হয়তো টিকটক করছে, কেউ ইনস্টাগ্রাম করছে, কেউ হয়তো পাবজি খেলছে, কেউ হয়তো অনলাইন গেমিং করছে। এখন এই পরিসরটা কিন্তু আমরা যে পরিসরে রাজনীতি করি তার থেকে খুব আলাদা। মানে ধরা যাক আমি সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় কাটাই, এর আগে যখন স্কুল কলেজ ছিল আমার কলেজের বন্ধু ছিল, আমার কোচিং এর বন্ধু ছিল, যে ট্রেনে করে আমি কলেজ যাই সেই কলেজের কিছু বন্ধু ছিল, ফলে আমার যে শারীরিক পরিসর, সেই শারীরিক পরিসরের মধ্যে দিয়ে আমি বন্ধু তৈরি করেছি, কমরেড তৈরি করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যে পরিসরে আমি ইন্টারঅ্যাক্ট করছি বা যে পরিসরে আমি বন্ধু বানাচ্ছি, এই পরিসরটা তো আমার কন্ট্রোলে নেই। আমি ফেসবুকে কার সঙ্গে বন্ধু হব এটা তো ফেসবুকের অ্যালগরিদম ঠিক করছে। আমি কার সাথে বেশি কথা বলতে পারবো বা কার ফিডটা আমার প্রোফাইলে বেশি বেশি করে আসবে, এটা তো ফেসবুকের অ্যালগরিদম ঠিক করছে। এবং আজকে এই পেগাসাসের সমস্ত কথাবার্তা সামনে আসার পর আমরা তো বুঝতে পারছি আমাদের যা ডিজিটাল কমিউনিকেশন, যা আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করছি, সমস্তটাই কন্ট্রোল, সমস্তটাই কেউ না কেউ সার্ভিলেন্স করছে, সমস্তটাই কারণ না কারণ নজরদারির মধ্যে রয়েছে। ফলে আমি যদি বামপন্থী মনোভাবাপন্ন হই, আমি ফিডে কি দেখবো, আমি আমার সোশ্যাল মিডিয়াতে কি কন্টেন্ট পাবো, সেইটা নির্ধারণ করার সুযোগ, সেইটা নির্ধারণ করার অধিকার বা সেইটা নির্ধারণ করার ক্ষমতা আমার কাছে নেই। যে সমস্ত ওই আবার গ্লোবাল ক্যাপিটাল যারা এই সোশ্যাল মিডিয়াগুলোকে কন্ট্রোল করে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, তাদের সবার মধ্যেকার যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার মধ্যে দিয়ে নতুন করে একটা পরিসর তৈরি হচ্ছে, একটা স্পেস তৈরি হয়েছে। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ, যে নতুন পরিসরটা আমরা কি করে ব্যবহার করবো। আগের মেথড তো আমাদের আর কাজ হবে না। আমরা যারা এখানে বসে রয়েছি, যারা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন করতে চাই, আমাদের এই নতুন পরিসরে রাজনীতি করার কথা ভাবতে হবে। কারণ যার মৃত্যুদিনে আমরা যার জন্য আজকে এখানে এসেছি, সেই সুভাষ চক্রবর্তীও কিন্তু সময় উপযোগী হওয়ার কথা বলেছেন। পুরনো যে ধ্যান ধারণা, পুরনো যে অর্থোডক্স, যেখানে খুব বেঁধে বেঁধে আমরা একে অপরকে রাখি, আমাদের চিন্তা ভাবনার যে সক্রিয়তা, যে ক্রিয়েটিভিটি, সেইটা বেরিয়ে আসে না। সুভাষ চক্রবর্তী কিন্তু সেই সমস্ত অচলায়তনগুলোকে ভাঙতে চেয়েছিলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা যে সুভাষ চক্রবর্তীর কথা এখানে শুনছি বা বলছি, আমাদের সেই অচলায়তন ভাঙতে হবে, নতুন করে ভাবতে হবে। আমি যদি ওই টিকটকে যে ছেলেটা বা মেয়েটা
দিনে 5টা করে ভিডিও করে তাকে নিব্বা বা নিব্বি বলে আমি দূরে সরিয়ে দেবো, নাকি ওই টিকটকের যে মাধ্যম সেই মাধ্যমটা ব্যবহার করে তার সঙ্গে আমি একটা কমিউনিকেশন, একটা কনভারসেশন করার চেষ্টা করি? কারণ হতে পারে ও দিনে 5টা ভিডিও আপলোড করে, হতে পারে ওর সাদা চুল একদিকে সবুজ রঙের প্যান্ট পরে, হতে পারে অনেক কিছু যে আমার রুচির সঙ্গে মেলে না, কিন্তু ও তো ছাত্র, ও তো সেই সমস্ত ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওকেও তো কলেজ ইউনিভার্সিটিতে সেই সমস্ত হয়রানির সম্মুখীন হতে হবে যা আমরা হয়েছি। আমরা যারা এখানে বসে আছি, আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব, আমাদের এই প্রজন্মের কাঁধেই দায়িত্ব যে এই যে নতুন তৈরি হওয়া পরিসর, এই যে বদলে যাওয়া একটা প্রেক্ষিত, এই যে বদলে যাওয়া পুরো সময়টা, এই বদলে যাওয়ার সময়ে আমরা আমাদের পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন সময়ের জন্য নতুন রকম কোনো কৌশল তৈরি করতে পারবো কি পারবো না সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা, শেষ কথা বলে যেটা বলে শেষ করার রান্না বলছিল এবং খুব ইম্পর্টেন্টলি যেটা আমরা আমাদের কথা বলা উচিত রেড ভলেন্টিয়ারদের নিয়ে। এই নির্বাচন পরবর্তীকালে আমার মনে হয় রেড ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা বামপন্থী দল, যে বামপন্থী দল স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য হয়ে গেল। আমি কালী সুজন্তর কথা শুনছিলাম, সারা দেশ জুড়ে 10টা এখন বিধানসভায় আছে, যে বিধানসভায় একজন হলেও সিপিআইএম এর প্রতিনিধি রয়েছে, এমএলএ রয়েছে। এবং কি লজ্জার বিষয়, দুঃখের বিষয়, এই 10টা বিধানসভার মধ্যে আমার পশ্চিমবঙ্গের বিধানসভা নেই, যে পশ্চিমবঙ্গের বিধানসভায় 34 বছর ধরে আমরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতায় ছিলাম। এখন এটা একটা বিপর্যয়, ব্যাপক বিপর্যয়। মানসিকভাবে বহু মানুষ ভেঙে পড়েছিলেন, ভাবতে পারেননি এরকম কিছু হতে পারে। এবং এইরকম একটা ভয়ঙ্কর মেন্টাল ব্রেকডাউনের জায়গায় রেড ভলেন্টিয়ার অনেকটা আমাদের আশার আলো দেখিয়েছে। 2 তারিখ রেজাল্ট বেরোনোর পর 2 তারিখ সন্ধ্যেবেলা থেকে যেভাবে আমাদের কমরেডরা, যেভাবে আমাদের রেড ভলেন্টিয়াররা রাস্তায় ছিলেন, মার খেয়েছেন, থ্রেট শুনেছেন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েও তারা পিছিয়ে আসেননি। এটা অনেকটা বামপন্থী মনস্ক যে মানুষ যারা এখনো বামপন্থায় বিশ্বাস করে তাদের অক্সিজেন জুগিয়েছে। কিন্তু রেড ভলেন্টিয়ার তো শেষ নয়, রেড ভলেন্টিয়ার তো আলটিমেট নয়। রেড ভলেন্টিয়ারের মধ্যে দিয়ে আমরা বহু ছেলে মেয়েদের পেয়েছি যারা রাজনীতিতে ইন্টারেস্টেড নয়। পরিষ্কার কথা, যদি আমরা এসএফআই এর নামে করতাম সে হয়তো আসতো না, ডিওয়াইএফআই এর নামে করতাম আসতো না। রেড ভলেন্টিয়ারের মনে হয়েছে একটা সেপারেট এন্টিটি, একটা ব্র্যান্ডিং হয়ে গেছে অদ্ভুতভাবে। ফলে বহু মানুষের মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, সিপিএম খারাপ, এসএফআই খারাপ, ডিওয়াইএফআই খারাপ, কিন্তু রেড ভলেন্টিয়াররা ভালো। এখন সেই যে পুরো পারসেপশন তাদের সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, সে কথা আমি বলছি না। কিন্তু এই রেড ভলেন্টিয়ারের মধ্যে যে ছেলেমেয়েগুলোকে আমরা পেলাম, তাদের নিয়ে আমরা কি করবো? জনতা বলছিল রাজনীতি দেওয়ার কথা। আমরা বলি 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট রাজনীতি বোঝার ক্ষেত্রে, সমাজ বোঝার ক্ষেত্রে, কি, কেন এবং কিভাবে। এখন যে ছেলেটা বা মেয়েটা এই করোনা মহামারীর সময় তার জীবনের ঝুঁকি নিয়েও আমাদের সাথে কাজ করতে এলো, সে কিটা বোঝে, এখন কি সমস্যা, সেই সমস্যার জন্য আমাদের কি করা উচিত, কিছু ক্ষেত্রে কেনটাও বোঝে। যে এই যে মহামারী, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, হাসপাতাল, নার্সিংহোমে এত টাকা বেশি নিচ্ছে, বোঝে, কেনটাও বোঝে, কিন্তু হয়তো কিভাবেটা পুরো বোঝে না। তাই তারা যখন আমাদের কাছে আসবে তাদের কিভাবে এটা বোঝানোর দায়িত্ব আমার। কেন আমার কেন্দ্রের সরকার, আমার রাজ্যের সরকার স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ান না, তাকে এটা বোঝাতে হবে যে আমার দেশে এবং আমার রাজ্যে ডাক্তার এবং নার্সের হাজার হাজার শূন্যপদ খালি পড়ে রয়েছে, তাতে নতুন করে নিয়োগ হয় না, কারণ কেন্দ্র এবং রাজ্য দুজনেই নিজের যে খরচ, সেই খরচ সংকুচিত করতে চান, সেই জায়গাগুলোকে প্রাইভেটের হাতে তুলে দিতে চান, নিজের আখের গুছিয়ে আরো বেশি করে যারা প্রাইভেট বিজনেস প্লেয়ার রয়েছে তাদের জায়গায় দিতে চান। এই কথাগুলো আমাদের তাদের বলতে হবে। শুধুমাত্র একটা মানুষকে অক্সিজেন দিয়েই তো আমাদের কাজ শেষ হয়ে যাবে না, শুধুমাত্র একজন মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েই তো আমার কাজ শেষ হয়ে যাবে না, শুধুমাত্র কোথাও কমিউনিটি কিচেন চালিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েই তো শেষ হবে না। কেন তার বাড়িতে খাবার থাকে না আর আম্বানির যে সম্পত্তি, সেই সম্পত্তি লকডাউনে ফুলে ফেপে ওঠে, এই প্রশ্নটা তো আমাদের করতে হবে। কার মদতে, কোন সরকারের মদতে, কোন সরকারের মদতে হাজার হাজার কোটি টাকার কর্পোরেট ঋণ মাফি হয়ে যায় আর গরিব কৃষক মানুষের যে কৃষি ঋণ, সেই কৃষি ঋণ মাফি হয় না? এই প্রশ্নটা তো আমাদের করতে হবে, আমাদের তো প্রশ্ন করতে হবে। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, অনেকে বলছে যে পেট্রোল ডিজেলের দাম থেকে নাকি ওই কোভিড এর জন্য সরকার খরচ করতে চায়, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কিন্তু তারা কেউ বলছে না বিগত বছরে 2014 পর থেকে সবচেয়ে কম কর্পোরেট ট্যাক্স যদি কেউ কালেক্ট করে থাকে তাহলে এটা হলো এই সরকার। 2014 আগে মিনিমাম কর্পোরেট কালেকশন ছিল, কর্পোরেট ট্যাক্স কালেকশন ছিল 39%। এই নরেন্দ্র মোদীর সময় সেই কর্পোরেট ট্যাক্সের যে কালেকশন সেটা কমে দাঁড়িয়েছে 14%। সুতরাং সরকার আমার আপনার উপর
এই যে সেস পেট্রোল ডিজেলের উপর যে অতিরিক্ত ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা এই জন্য নিচ্ছেন কারণ ওই বড় লোকদের, ওই কর্পোরেটদের, ওই আম্বানি আদানিদের যে ন্যায্য ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা তারা কম করে তুলছেন। এই প্রশ্নগুলো, এই তথ্যগুলো, এই রাজনীতিগুলো আমাদের তাদের কাছে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি যারা এই সময় বামপন্থী রাজনীতি করতে এসছেন, তাদের ডেডিকেশন, তাদের সততা, পার্টির প্রতি ভালোবাসা, বামপন্থার আদর্শের প্রতি ভালোবাসা, এ নিয়ে প্রশ্ন করার ঔদ্ধত্য কারণ থাকা উচিত নয়। কিন্তু আবেগ আর রাজনীতির মধ্যে একটা সূক্ষ্ম লাইন থাকে, একটা ফারাক থাকে। আবেগ মানে ওই লাল ঝান্ডার প্রতি ভালোবাসা, আর রাজনীতি মানে ওই লাল ঝান্ডার প্রতি ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য আত্মত্যাগ, স্বার্থত্যাগের মধ্যে দিয়ে যাওয়া। আমরা তো দেখি বহু মানুষকে যারা এক সময় আমাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, এখন তারা বড় বড় লেখেন, কলাম লেখেন, সেখানে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতির সবচেয়ে বড় মহিলা মুখ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। এখন আমার মনে হয়, আমি আগেও বলেছি যে আসলে সত্যি তো পশ্চিমবঙ্গের যদি রাজনীতির কথা আমরা ভাবি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলাদের কথা যদি বলতে হয়, মমতা ব্যানার্জিকে ছাড়া তো বলা সম্ভব না, কারণ তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা যারা মার্ক্সবাদে বিশ্বাস করি, অথবা আমরা যারা সমাজ বদলের স্বপ্নে বিশ্বাস করি, আমরা তো এটা জানি যে একটা সমাজকে আমরা যখন দেখি তাকে ক্রিটিক্যালি দেখতে হয়, তার ভালোটা বলতে হয়, তার খারাপটা বলতে হয়, এবং তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। তাই আমরা যখন মমতা ব্যানার্জির অবদান নিয়ে কথা বলবো, মমতা ব্যানার্জি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তা স্বীকার করার পরেও তার সময়ে একের পর এক বেড়ে চলা নারী ধর্ষণের ঘটনাটাকে আমরা এড়িয়ে যাব না। তার সময় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মহাকরণে দাঁড়িয়ে বলা যে ওই যে ঘটনাটি হয়েছে, ধর্ষণের ঘটনাটি হয়েছে, সেটা সাজানো ঘটনা, এই কথাটাকে আমরা এড়িয়ে যাব না। আমরা এড়িয়ে যাব না আগেরবার পঞ্চায়েত নির্বাচনের ওই ভয়ঙ্কর ছবিটা, যেখানে দুজন প্রোগ্রাম মহিলা ভারতের কমিউনিস্ট পার্টির হয়ে, বামপন্থীদের হয়ে নির্বাচনের নমিনেশন দিতে যাচ্ছেন, আর ওই তৃণমূলের ওই মমতা ব্যানার্জির দলের লোকেরা টেনে তার গা থেকে শাড়িটা খুলে ফেলছে। এই ঘটনাগুলোকে আমরা এড়িয়ে যাব না। তাই আমাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমরা সমাজকে দেখবো, ব্যক্তির অ্যাচিভমেন্টকে দেখবো। তিনি সুভাষ চক্রবর্তীও হতে পারেন, তিনি মমতা ব্যানার্জিও হতে পারেন, কিন্তু তাদের ব্যক্তির যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটাকে আমরা আনক্রিটিক্যালি দেখবো না। সমাজের যে তাদের যে অবস্থান, তাদের যে শ্রেণীগত অবস্থান, এবং তাদের জীবনটা কতটা বেশি গরিব মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, তাদের কাজ কত বেশি পিছনের মানুষকে আগিয়ে নিয়ে এসছেন, এগিয়ে নিয়ে এসছেন, এই মূল্যায়ন থেকে আমরা যাতে দেখতে পারি। আমি আশা করবো আগামী দিনের যে লড়াই, আগামী দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সমস্ত ধরনের সুবিধাবাদ, সমস্ত ধরনের প্রলোভন, সমস্ত ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করে কমরেড সুভাষ চক্রবর্তীর যে স্বপ্ন ছিল, যুবদের যে স্বপ্ন ছিল, পশ্চিমবঙ্গকে মাথা উঁচু করে দাঁড় করানোর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথিক আমরা হব। এই আশা রেখে, ভরসা রেখে বক্তব্য শেষ করছি। শুক্রিয়া।